হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মার বুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন। ভিউয়ার্স, এটা একটা রিকোয়েস্টেড কন্টেন্ট ছিল। তো অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনে আজকে আমি মূলত ইন্ট্রোডাক্টরি আলোচনা করব, প্রিন্সিপাল থাকবে এবং সাথে থাকবে অ্যাপ্লিকেশন। তো আশা করি ভিডিওটি সবার কাছেই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন মূলত আপনি যে অ্যানালাইটিকভাবে আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন, আমরা যেহেতু ফার্মাসিউটিক্যালসে বিভিন্ন ধরনের ড্রাগ থেকে শুরু করে কেমিক্যাল অ্যানালাইসিস করা লাগে আমাদের, তো এই জন্য এই টাইট্রেশনগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হয়, যেমন পোলারোগ্রাফি, অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন, আরও এইচপিএলসি ডিটেক্টর, যে সেপারেশন টেকনিক, সব কিছু নিয়ে আমাদের ডিটেলস কি করতে হয়, স্টাডি করতে হয়। তো আজকে হচ্ছে আমি অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের উপর ভিডিও করব। অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের প্রিন্সিপাল নিয়ে যদি কথা বলি, সেটার সাথে কিন্তু পোলারোগ্রাফি টাইট্রেশনের একটা ক্লোজ রিলেশনশিপ আছে, অর্থাৎ পোলারোগ্রাফি আর অ্যাম্পারোমেট্রিক বলা যায় প্রায় সেমভাবেই কাজ করে, কিন্তু এদের প্রিন্সিপাল পুরোটাই সিমিলার, কিন্তু কিছুটা ডিফারেন্স আছে, খুবই লিটল বিট, যেটা আর কি কনফিউশন ফেলার জন্য যথেষ্ট। তো আজকে আমি এটাই চেষ্টা করব যে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনটা ডিটেলসে আলোচনা করা। প্রথমে জেনে নেব অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন বলতে কী বোঝায়। Amperometric titration refers to a class of titration in which the equivalent point is determined through measurement of the electric current produced by the titration reaction. That means amperometric titration হচ্ছে এমন একটা টাইট্রেশন যে টাইট্রেশনের মাধ্যমে আপনি এন্ড পয়েন্টটা ডিটারমাইন করবেন কিভাবে, যে টাইট্রেটিক রিয়াকশানটা হচ্ছে সেই রিয়াকশানের থেকে যে ইলেকট্রিক কারেন্টটা প্রডিউস হয়, সেইটার মাধ্যমে আমরা এইটার এন্ড পয়েন্টটা কী করতে পারবো, মেজার করতে পারবো। এটা হচ্ছে আপনার জাস্ট এক্সপ্লানেশন না ডেফিনেশন। ওকে, সো আপনার যে রিয়েজেন্ট বা টাইট্রেশন রিয়াকশান আছে, সেই টাইট্রেশন রিয়াকশানে কারেন্ট উৎপন্ন হবে, সেই কারেন্টটা মেজার করেই আমরা এই রিয়াকশানের এন্ড পয়েন্ট কী করব, ডিটেক্ট করব। সো এবার চলে যাচ্ছি এটার অ্যাপ্লিকেশনটা কি। Wider range of application than polarography, because even electroinactive substance can be determined using a electroactive titrant. অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কি, এখানে বলা হচ্ছে যে পোলারোগ্রাফি, আমি বলেছি প্রথমেই যে পোলারোগ্রাফির প্রিন্সিপাল আর অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের প্রিন্সিপাল অনেকটাই সিমিলার। তো সেক্ষেত্রে কি হচ্ছে, পোলারোগ্রাফির থেকে কিন্তু আমরা অ্যাম্পারোমেট্রিক টেকনিকে বেশি অ্যাপ্লাই করতে পারি, বা এটার অ্যাপ্লাইয়ের রেঞ্জটা অনেক বেশি দেন পোলারোগ্রাফি। সো এই কথাটা এখানে বলা হচ্ছে। এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আমরা আসলে এটা অ্যানালাইসিস, কোন স্পিসিস আমরা অ্যানালাইসিস করতে পারি আপনার অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনে। প্রথম যেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়াটার ইউজিং কেএফ রিয়েজেন্ট। ওকে, এটা হচ্ছে কার্ল ফিশার রিয়েজেন্ট ইউজ করে আমরা ওয়াটার ডিটারমিন করতে পারি। কোয়ান্টিফিকেশনস অফ আয়ন্স অর মিক্সচার অফ আয়ন্স, যেহেতু এটা একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, যেহেতু আপনি কি করতে পারছেন, কারেন্টটা মেজার করতে পারছেন, সো এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আয়ন মেজার করতে পারবেন, যেটা হচ্ছে অনেক কোয়ান্টিফিকেশন, মানে আপনি সেপারেট করে আয়নটা মেজার করতে পারবেন। মিক্সচার অফ আয়নেরও মেজারমেন্ট আপনি বের করতে পারবেন এই টাইট্রেশনের মাধ্যমে, যেটা পোলারোগ্রাফিতে সম্ভব না। Amperometric titration are quantitative in nature. They are used to determine the end point of such titration. অর্থাৎ আমি এখানে যখন গ্রাফটা দেখাবো তখন এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে, যে আমরা অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে একদম টাইট্রেশন রিয়াকশানের যে এন্ড পয়েন্ট আছে সেই এন্ড পয়েন্টটাও বের করতে পারবো। ওকে, সো এই জন্য অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনটাকে বেটার বলা হচ্ছে দেন পোলারোগ্রাফি। ওকে, সো এবার চলে Principle. The principle is that the potential applied between polarizable and non-polarizable electrode is kept constant and the diffusion current is measured during the titration. এখন এই প্রিন্সিপাল থেকে আমরা কি জানলাম, যে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনে কি করা হয়, ডিফিউশন কারেন্টটাকে মাপা হয়। ডিফিউশন কারেন্ট আমি কিভাবে মাপবো, ভলিউম অফ টাইট্রেন্টের এগেনস্টে কারেন্ট পাস করে আমি
যে মেজারমেন্টটা পাবো সেই মেজারমেন্টটা আমি গ্রাফে বসাবো। এখন কথা হচ্ছে যে পটেনশিয়ালটা আমি দিচ্ছি, সেই পটেনশিয়ালটা কি করব, ভ্যারিয়েশন হবে না, অর্থাৎ পটেনশিয়ালটাকে আমি কনস্ট্যান্ট রেখে দেব, অর্থাৎ পটেনশিয়াল চেঞ্জ হবে না। কিন্তু পোলারোগ্রাফি টাইট্রেশনের ক্ষেত্রে কি হতো, এই যে কারেন্ট যে দেওয়া হতো, অর্থাৎ আপনি যে পটেনশিয়ালটা দিচ্ছেন বা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছেন সেটাকে চেঞ্জ করা হতো টাইমের বেসিসে, এবং সেইটাই গ্রাফে বসানো হতো। অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের সাথে এইটাই ডিফারেন্স যে আপনি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করবেন সেই ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনে, এবং সেইটার বেসিসে আপনি কি করবেন, এই ডিফিউশন কারেন্টটা মেজার করবেন। ওকে, সো আমি এখানে কি বললাম, আমি এখানে বললাম যে আমি যে পটেনশিয়াল বা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করব সেটাকে আমি কনস্ট্যান্ট রেখে দেবো, অর্থাৎ এই পটেনশিয়ালটার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এই কারেন্টের কোনো চেঞ্জ হবে না। যদি আমি এক্সাম্পল দিই যে আমি 5 ভোল্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে এই 5 ভোল্টই থাকবে, এটা কখনো 6ও হবে না, 10ও হবে না, 11ও হবে না। ওকে, 5 ভোল্ট তো 5 ভোল্টই। কিন্তু পোলারোগ্রাফির ক্ষেত্রে আপনার এই পটেনশিয়ালটা চেঞ্জ হতে পারে, অর্থাৎ পোলারোগ্রাফিতে আপনি 5 ভোল্ট দিয়েও মাপবেন, 6 ভোল্ট দিয়েও মাপবেন, অর্থাৎ পটেনশিয়ালটা চেঞ্জ হয়, কিন্তু অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনে পটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকে। ওকে, সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন। এবং এটা বোঝা গেল যে অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে আমাদের কনসার্ন কি, বা আমাদের মানে মেজর কনসার্ন হচ্ছে ডিফিউশন কারেন্ট মেজার করা, অর্থাৎ ডিফিউশন কারেন্টটা আপনি পরিমাপ করবেন এইটার মাধ্যমে, ওই অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে। দেন হচ্ছে আসতেছে ডিউরিং দ্য টাইট্রেশন দ্য কনসেন্ট্রেশন অফ রিডিউসেবল আয়ন চেঞ্জ অ্যান্ড হেন্স কারেন্ট অলসো চেঞ্জ, অর্থাৎ আপনার এখানে বলা হচ্ছে যে যেহেতু এইখানে আমি একটা পয়েন্ট বলেছি যে রিডিউসেবল মানে পোলারাইজেবল অথবা নন পোলারাইজেবলের বেসিসে আমি কি করব, রিয়াকশানটা চালাবো। তো যখন এই পোলারাইজেবল বলতে যে রিডিউসেবল আয়ন বলতে কি হয়, এরা ইলেকট্রন আদান প্রদান করে, এবং রিডিউসেবল আয়নের জন্য আপনার কি হয়, রিডিউসেবল আয়ন চেঞ্জ হয় রিয়াকশানের মাধ্যমে, এবং রিডিউসেবল আয়ন চেঞ্জ হয় বলেই কিন্তু কারেন্ট কি হবে, চেঞ্জ হবে, এবং পাশাপাশি গ্রাফটারও পরিবর্তন হবে। ওকে, এখন আমি দেখব যে গ্রাফটা কেমন হয় অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে। প্রথমে যেটা হচ্ছে, ফার্স্ট আমি যে স্যাম্পলটা নিচ্ছি সেটা হলো রিডিউসেবল স্যাম্পল। ওকে, রিডিউসেবল স্যাম্পল ভার্সেস নন রিডিউসেবল রিয়েজেন্ট, অর্থাৎ আপনি যে স্যাম্পলটা নিচ্ছেন তার ন্যাচারটা হলো রিডিউসেবল, আর আপনি যে রিয়েজেন্টটা নিচ্ছেন তার ন্যাচার হলো নন রিডিউসেবল। ওকে, নন রিডিউসেবল। সো এক্সাম্পল হিসেবে আমি PB2+ ভার্সেস SO4 2- নিচ্ছি। ওকে, এখন আমি গ্রাফটা নিয়ে আলোচনা করব। তো এই ধরনের অ্যানালাইসিসে কি হচ্ছে যে আপনি একটা বিকার নিলেন, যে বিকারে আপনি PB2+ নিলেন, যার ন্যাচারটা হলো ইলেকট্রো রিডিউসেবল, অর্থাৎ সে ইলেকট্রন গেইন করে, রিডিউসেবল রিডিউসেবল স্যাম্পল। আর এদিকে আমার বুলেটে ভরা থাকলো SO4 2-, যার ন্যাচারটা কি, নন রিডিউসেবল। ওকে, সো আমি যখন এটা গ্রাফটা পাবো, সেই গ্রাফটা আমি দেখছি, বা গ্রাফটা আসলে মেজার করা হয় কি বেসিসে, মেজার করা হয় নিচে থাকে ভলিউম অফ রিয়েজেন্ট, অর্থাৎ রিয়েজেন্টের পরিমাণটা, সেটার এগেনস্টে আপনি যে কারেন্টটা পাচ্ছেন সেই পয়েন্ট আউটটাকে বলা হচ্ছে, উপরে থাকবে কারেন্ট। ওকে, সো ফার্স্টে এখানে আমি কি বলেছি, স্যাম্পল নিয়েছি রিডিউসেবল। তো এই যে কার্ভটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য কার্ভ অফ রিডিউসেবল আয়ন, অর্থাৎ PB2+ যখন রিয়াকশান করছে তখন কি করছে, যেহেতু সে রিডিউসেবল ইন নেচার, তাই এখানে কারেন্ট ফ্লো করছে। আফটার দ্যাট কারেন্ট ফ্লো করতে করতে একটা পয়েন্টে এসে কিন্তু থেমে যাচ্ছে। ওকে, যখন এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এন্ড পয়েন্ট। ওকে, এই পয়েন্টটাকে আমরা বলবো এন্ড পয়েন্ট। কেন এন্ড হয়ে যাচ্ছে, কারণ এই PBটার সাথে SO4 যুক্ত হয়ে এখানে PbSO4 এর প্রিসিপিয়েট পড়ছে। ওকে, প্রিসিপিয়েট। সো এইটা হলো আপনার এখানে এসে PB2-র রিয়াকশান বা কার্ভটা শেষ হয়ে যাচ্ছে, কারেন্ট ফ্লোটা। তারপর আপনি কি করছেন, SO4 অ্যাড করছেন। যখন SO4 অ্যাড করছেন তখন আমি একটা কার্ভ পাচ্ছি যেটা কিনা কনস্ট্যান্ট। ওকে, আর এদিকে PB2+ যে কার্ভটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি হচ্ছে, ডিক্রিজ করতেছে। ওকে, ডিক্রিজ করতেছে, এবং দেন হচ্ছে
এই পাশে আপনার SO4 2 মাইনাসটা কনস্ট্যান্ট অবস্থায় আছে। কেন কনস্ট্যান্ট অবস্থায় আছে? কারণ SO4 2 মাইনাস হচ্ছে নন রিডিউসেবল ইন নেচার। সো এখানে ইলেকট্রনের আদান মানে সে যেহেতু নন রিডিউসেবল, সো সে কী করছে, তার যে কার্ভটা থাকছে সেটা কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ একই সরল রেখায় এগিয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ফার্স্ট কার্ভ অফ অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন। দেন চলে যাচ্ছি আমি আরেকটা মানে কার্ভ নিয়ে কথা বলতে, সরি এখানে। সো প্রথমে আমি দেখলাম যে রিডিউসেবল স্যাম্পলের সাথে নন রিডিউসেবল রিএজেন্ট কিভাবে কাজ করে বা তাদের কার্ভটা কেমন হয়। তো এখন আমি কি নিচ্ছি, আগেরটা ছিল স্যাম্পল রিডিউসেবল, তো আমি চেঞ্জ করে নিলাম, অর্থাৎ নন রিডিউসেবল স্যাম্পল নিলাম, যে স্যাম্পলের নেচার হচ্ছে নন রিডিউসেবল, আর রিএজেন্টটা নিলাম রিডিউসেবল। ওকে, এটার এক্সাম্পল কি, ক্লোরিন ভার্সেস সিলভার, অর্থাৎ Ag প্লাস Cl মাইনাস ভার্সেস Ag প্লাস নিয়ে আমি কাজ করব। Cl এর নেচারটা হলো নন রিডিউসেবল, যেটা স্যাম্পল হিসেবে কাজ করবে, আর Ag প্লাস হলো রিডিউসেবল রিএজেন্ট, যেটা আমার রিএজেন্ট হিসেবে কাজ করবে। ওকে, সো এবার দেখি এদের কার্ভটা কি হয়। সেম কার্ভ এখানেও আপনি কারেন্টটা কিভাবে কোন বেসিসে কি করছেন, কাউন্ট করছেন, সেটা হচ্ছে ভলিউম অফ রিএজেন্টের বেসিসে আপনি কাউন্ট করছেন কারেন্টটাকে। তো এখানে কার্ভটা কেমন আসলো, যে এই কার্ভটা হচ্ছে আমার স্যাম্পলটা কি ছিল, নন রিডিউসেবল স্যাম্পলের কার্ভ কি হয়, নর্মালি এখানে কোনো ইলেকট্রিক কি হয় না, তৈরি হয় না, উৎপন্ন হয় না, কারেন্ট পাওয়া যায় না, যেহেতু তারা নন রিডিউসেবল ইন নেচার, ইলেকট্রন আদান প্রদান হয় না, যার কারণে তাদের কার্ভটা কনস্ট্যান্ট থাকে। সো এখানে আমার ক্লোরিনের কার্ভটা পাওয়া যাচ্ছে, যেটা কিনা একদম কনস্ট্যান্ট, অর্থাৎ সরল রেখায় অবস্থান করছে। তো আফটার দ্যাট এটা যাওয়ার পরে একটা পয়েন্টে এসে থেমে যাচ্ছে, এই পয়েন্টটাকে আমরা কি বলছি, এন্ড পয়েন্ট। এবং এই পয়েন্টে আপনি যখন রিএজেন্ট যোগ করছেন, রিএজেন্ট কোনটা, যেটা হচ্ছে রিডিউসেবল রিএজেন্ট হিসেবে আমি Ag প্লাসকে অ্যাড করেছি। তো Ag প্লাস যখন এখানে আসবে, তখন Cl মাইনাস মানে Cl এর সাথে Ag প্লাস যুক্ত হয়ে AgCl এর একটা প্রিসিপিয়েট পড়বে, আর এদিকে Agর নেচার যেহেতু রিডিউসেবল, যেহেতু সে ইলেকট্রন গেইন করতে পারে, তার জন্য সে কী করবে, রিঅ্যাকশান করবে, এবং রিঅ্যাকশান করার ফলে কারেন্ট উৎপন্ন হবে, এবং এই কার্ভটা মানে একদম যত দূর সম্ভব এটা কী করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। প্রথম স্যাম্পলটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে লেড মানে Pb2 প্লাসের কার্ভটা ডিক্রিজ করছে এবং দেন কনস্ট্যান্ট হয়ে গেল। এখন আমি নন রিডিউসেবল স্যাম্পল ভার্সেস যখন আমি রিডিউসেবল রিএজেন্ট নিলাম, তখন কি হচ্ছে, আমার কার্ভটা ক্রমাগত ইনক্রিজ করতে থাকলো। ওকে, এবং এই মেজারমেন্টটাই, এই কার্ভটা কিন্তু যত মানে এইটার কোনো মেজারমেন্ট নাই, সে যতক্ষণ আপনি রিঅ্যাকশন চালাবেন ততক্ষণ পর্যন্তই কার্ভটা ইনক্রিজ করতে থাকবে। তো মূলত বোঝা গেল যে রিডিউসেবল এজেন্ট কি হয়, নর্মালি ইনক্রিজ মানে তাদের মধ্যে ভোল্টেজ উৎপন্ন হয়, কারেন্ট উৎপন্ন হয়, এবং সেইটা আমি কি করি, গ্রাফের মাধ্যমে মানে কি করতে পারি, মেজারমেন্ট করতে পারি ইন কেস অফ অ্যাম্পারোমেট্রিক টাইট্রেশন। সো এরপরে চলে যাচ্ছি আরও দুটো এক্সাম্পলে। প্রথম দুটো এক্সাম্পলের স্যাম্পল, যেমন ফার্স্ট এক্সাম্পলে আমি স্যাম্পল নিয়েছিলাম রিডিউসেবল, আর সেকেন্ডটাতে নিয়েছিলাম নন রিডিউসেবল। এদিকে আমি থার্ডটাতে নিলাম দুইটাই রিডিউসেবল, অর্থাৎ রিডিউসেবল স্যাম্পল ভার্সেস রিডিউসেবল রিএজেন্ট, অর্থাৎ আমি দুইটা জিনিসই এখানে কি করেছি, রিডিউসেবল নিয়েছি। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে Pb2 প্লাস ভার্সেস Cr2O7 2 মাইনাস, এটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করব। তো এদের গ্রাফটা কেমন হবে আমি একটু দেখি। গ্রাফটা হচ্ছে, যেহেতু আমার স্যাম্পেলও রিডিউসেবল, এদিকে রিএজেন্টও রিডিউসেবল, সো এদের রিঅ্যাকশান শুরু থেকেই স্টার্ট হবে, অর্থাৎ আমার স্যাম্পেল এটা হচ্ছে Pb2 প্লাস সের কার্ভ প্রথমে ডিক্রিজ করতে করতে একটা পয়েন্টে এসে থেমে যাচ্ছে, তখন আমি যখন রিএজেন্ট অ্যাড করছি, যেটা কিনা রিডিউসেবল ইন নেচার, সেটা কি করছে, আবার কার্ভটাকে ইনক্রিজ করে নিয়ে যাচ্ছে। এবং যেহেতু এরা দুজনই রিডিউসেবল ইলেকট্রন আদান প্রদান করতে পারে, যার কারণে এখানে কি হচ্ছে, আপনার কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং সেইটা গ্রাফে মেজার করা হচ্ছে, এবং তাদের গ্রাফটা দেখতে অনেকটা এরকম ভি শেপের মতন হচ্ছে, এবং দিস ইজ দ্য এন্ড পয়েন্ট, অর্থাৎ এখানে এসে তাদের প্রেসিপিয়েট পড়ে। সো দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। ওকে, আর কার্ভটা কিন্তু হবে ভির মতন।
এবার চলে যাচ্ছি আমার সর্বশেষ এক্সাম্পলে, সেটা হলো নন রিডিউসেবল স্যাম্পল ভার্সাস নন রিডিউসেবল রিয়েজেন্ট। অর্থাৎ এখানে কি হচ্ছে, উপরেরটায় স্যাম্পল রিয়েজেন্ট দুটাই ছিল রিডিউসেবল, আর নিচেরটাতে হচ্ছে স্যাম্পল আর রিয়েজেন্ট দুইটাই হলো নন রিডিউসেবল। ওকে, সো এইখানে আমি এক্সাম্পল হিসেবে অ্যালুমিনিয়াম সল্ট ভার্সেস সো ফোর্থ কার্ভটাতে কি হচ্ছে, ফোর্থ কার্ভের ক্ষেত্রে হচ্ছে যেটা, যে দুইটাই হচ্ছে মানে আমার স্যাম্পল এবং রিয়েজেন্ট দুইটাই নেচার হচ্ছে মানে আপনার নেচারটা হলো নন রিডিউসেবল। সো তারা কি করে, নর্মালি এদের কার্ভ হচ্ছে মানে সমানভাবে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ তারা নন রিডিউসেবল ইন নেচার। তো এই পাশের যে কার্ভটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্যাম্পেলের, আমি যেহেতু অ্যালুমিনিয়াম সল্ট নিয়েছিলাম তো সেইটার। আর এখানে কি হয় যে এই টাইপের যখন আপনি নন রিডিউসেবল স্যাম্পল এবং রিয়েজেন্ট নন রিডিউসেবল নেবেন তখন সেখানে একটা ইন্ডিকেটর যোগ করতে হয়। আপনি যদি ইন্ডিকেটর যোগ করেন তখনই কিন্তু এই টাইট্রেশনের এন্ড পয়েন্ট মানে কি করা যাবে, আইডেন্টিফাই করা যাবে। এবং এখানে দেখা যাচ্ছে যে কার্ভটা কিন্তু একদম সমানভাবে এই দিকে হচ্ছে একদম কনস্ট্যান্টভাবে গড়ে উঠেছে বা কনস্ট্যান্টভাবে চলে গিয়েছে। এই পাশটা হচ্ছে অ্যালুমিনিয়াম সল্টের এবং এই পাশে আবার NaF এর একটা কার্ভ উঠে এসেছে। সো এইটা হলো কি, এখানে ওইভাবে মানে প্রবাহটা হচ্ছে না ডিউ টু দুইটা এলিমেন্টই নন রিডিউসেবল ইন নেচার। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।